ফাঁসির সাজা আমরা দেখলাম 61 দিনের পরেই কিন্তু কুলতলির ক্ষেত্রে রাজ্যের পুলিশ দেখুন কুলতলিতে জয়নগরের কুলতলিতে যে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল তাতে একটা দৃষ্টান্ত তৈরি হলো যে মুখ্যমন্ত্রী বলেছিলেন 2 মাসের মধ্যে এই শাস্তি দিতে হবে এবং আমরা ফাঁসি চাইব। তো আমরা দেখলাম পরিষ্কারভাবে 61 দিনের মাথায় ফাঁসির সাজা হলো, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া অতি দ্রুত শেষ হয়েছে। এরপরে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার মাননীয় আদালত তারা ঘোষণা করে দিয়েছিলেন, আদালত যে দোষী সাব্যস্ত করেছেন, অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত হয়েছে। আর আজ ফাঁসির সাজা, মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে 61 দিনের মাথায়। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের পুলিশ এবং আইনি বিভাগ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই তাদের যে পুলিশের যে তদন্তে গতি, পুলিশের তদন্ত যে গতি, বিচার প্রক্রিয়ার মধ্যে আইনজীবীদের বা সরকার পক্ষের আইনি টিমের যে গতি এবং বিচক্ষণতা, নিখুঁতভাবে গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পুলিশ এবং আইনজীবীদের, সরকারি আইনজীবীদের কোঅর্ডিনেশন এবং টিম ওয়ার্ক, এটা অত্যন্ত কার্যকরী হয়েছে। ফলে আমরা দেখলাম যে নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার ন্যায় বিচার 61 দিনের মাথায় মৃত্যুদণ্ড পশ্চিমবঙ্গের পুলিশ আইনি ব্যবস্থার মধ্যে, বিচার প্রক্রিয়ার মধ্যে, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে মৃত্যুদণ্ড কোর্ট থেকে আদায় করে আনলো। আমরা এটা অনেক আগে দেখেছি, যখন মুখ্যমন্ত্রী বলেছেন, এই ঘটনার পরই বলেছিলেন যে 2 মাসের মধ্যে যাতে এর স্পিডি ট্রায়াল হয়, ইনভেস্টিগেশন শেষ হয়, তার জন্য ব্যবস্থা হোক। তো সেটা দেখা যাচ্ছে যে 2 মাস অর্থাৎ 61 দিনের মাথায় সবটা কমপ্লিট করে, কোথাও কোনো ফাঁক নেই। রাজ্য পুলিশ পুরোদস্তুর তদন্ত করে চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, ট্রায়াল শুরু হয়েছে, আদালতে বিচারের প্রত্যেকটি প্রক্রিয়া এগিয়েছে এবং শেষ পর্যন্ত এই ফাঁসির সাজা এসেছে। এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল তিনি আইন হিসেবে কার্যকর করতে চেয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার তারা কিন্তু এটা এখনো ছাড়েনি। অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই করতে চেয়েছেন যাতে এই ধর্ষণ এবং খুনের মতো জঘন্যতম অপরাধে দ্রুত মৃত্যুদণ্ড আদালত থেকে নির্দেশে আদায় করে আনা যায়। সেই কারণেই এই অপরাজিতা বিলে বারবার গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা এখনো ছাড়েনি। তার আগেই রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে কুলতলির এই ঘটনায়, সারা ভারতে কোথাও হয় না, কেস রেজিস্টার্ড হয়েছে সম্ভবত 5 অক্টোবর কেস রেজিস্টার্ড হয়েছে, আর 5 অক্টোবর কেসটা রেজিস্টার্ড হয়েছে, আর 5 ডিসেম্বর আদালত দোষী সাব্যস্ত ঘোষণা করলেন এবং 6 ডিসেম্বর ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেল। ফলে এই দ্রুত গতিতে ন্যায় বিচার পাইয়ে দেওয়া, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ, একদিকে পুলিশ, অন্যদিকে আইনি টিম, তাদের এই টিম ওয়ার্ক দারুণভাবে কাজ করেছে। এই জঘন্য অপরাধীর ফাঁসির সাজা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন,
পুলিশ চেয়েছিল, বিচার ব্যবস্থার কাছে আবেদন করা হয়েছিল যে ফাঁসির সাজা চাই, এবং আদালত তদন্তে যেভাবে দোষী প্রমাণ হয়েছে, সবকটি অপরাধ প্রমাণ হয়েছে, তার উপর দাঁড়িয়ে এটা তদন্তের নিশ্চিতভাবে যারা তদন্ত করেছেন তাদের প্রশংসা প্রাপ্য, যারা আইনি লড়াই লড়েছেন তাদের প্রশংসা প্রাপ্য, তাদের টিম ওয়ার্কের প্রশংসা প্রাপ্য, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ দেখিয়ে দিল যে এই 61 দিনের মাথায় এইভাবে ফাঁসির সাজা আদায় করে আনা যায়, এটা পশ্চিমবঙ্গে অতীতে কখনো হয়নি, বামফ্রন্ট জমানায় কখনো হয়নি, বিজেপির কোন রাজ্যে হয়নি, ভারতবর্ষে কোথাও হয়নি যে এত বড় একটা অপরাধ, এক নাবালিকাকে ধর্ষণ এবং খুন, তাকে 61 দিনের মধ্যে ফাঁসির সাজা শুনিয়ে দেয়া। এটা কিন্তু রাজ্য পুলিশ তারা আইনজীবী, রাজ্যের আইনজীবীদের সঙ্গে নিয়ে তারা এটা করে দেখালেন। আমাদের এইখানেই বক্তব্য যে মুখ্যমন্ত্রী যে অপরাজিতা বিল এর জন্য বারবার আনার উপর জোর দিয়েছেন, বিধানসভা রায় দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। কেন দিচ্ছে না? কেন দেরি করছে? মুখ্যমন্ত্রী তো বলেছেন যে এমনভাবে আইন যাতে মহিলাদের সুরক্ষা শুধু নয়, এই ধর্ষণ এবং খুনের মতো অপরাধে দ্রুত ফাঁসি, দ্রুত মৃত্যুদণ্ড, এই কারণেই তো অপরাজিতা বিল। তো কেন্দ্রীয় সরকার ছাড়ছে না, কিন্তু সেই ছাড়ার আগেও এটা সম্পূর্ণ রাজ্য সরকারের কৃতিত্ব যে তারা 61 দিনের মাথায় জয়নগর কুলতলির নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত, দোষ প্রমাণিত, দোষী সাব্যস্ত, তদন্তের প্রতিটি ধাপ এবং বিচারের প্রতিটি ধাপ সফলভাবে পার হয়ে আজ ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন, আরজি করার তদন্তভার যদি রাজ্য সরকারের হাতে থাকতো বা রাজ্য পুলিশের হাতে থাকতো, তাহলে এতদিনে জাস্টিস পেতো আরজি করো? দেখুন, এটা এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা দেখছি যে আরজি করের ক্ষেত্রেও 24 ঘন্টার মধ্যে অপরাধীকে কিন্তু অ্যারেস্ট করে নিয়েছিল কলকাতা পুলিশ। তদন্ত শুরু হয়ে গেছিল পুরোদমে, অ্যারেস্ট হয়ে গেছিল আরজি করের ক্ষেত্রেও। কিছু লোক, কিছু রাজনীতি, কিছু অপপ্রচার, কিছু কুৎসা, তারা মিলে এই এখনই সিবিআই চাই করে হাইকোর্ট সিবিআইকে দিলেন। তারপরে এখনো এতদিন হয়ে গেছে, এবারে এই যে কুলতলির ঘটনা, এটা তো আরজি করের পরে হয়েছে। কুলতলির ঘটনা সেটা তো আরজি করের ঘটনার পরে হয়েছে। আরজি কর হয়েছে অগাস্ট, 9 অগাস্ট, আর কুলতলির ঘটনা হয়েছে 5 অক্টোবর। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে 5 অক্টোবর যে কেসটা রেজিস্টার্ড হলো, 6 ডিসেম্বর তার ফাঁসির সাজা বেরিয়ে গেল, আর 9 অগস্ট যে ঘটনা ঘটেছে, সিবিআই এখনো পর্যন্ত তার কিনারা করতে, বিচার প্রক্রিয়া শেষ করতে পারেনি। কিনারা তো রাজ্য পুলিশ, কলকাতা পুলিশই করে দিয়েছিল। কিনারাটা তো কলকাতা পুলিশ করে দিয়েছিল। আজকে যদি কলকাতা পুলিশের হাতে থাকতো, তাহলে হয়তো ইতিমধ্যে আরজি করের অপরাধীরও ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। যদি কলকাতা পুলিশের হাতে থাকতো, তাহলে আরজি করের অপরাধীরও ফাঁসির সাজা হয়ে যেত ঘোষণা, কারণ ওটা তো অগাস্টের ঘটনা। যেটা আজকে হলো সেটা অক্টোবরের ঘটনা। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। 9 অগাস্ট আরজি কর, 5 অক্টোবর কুলতলি। 5 অক্টোবরের ফাঁসির রায় 6 ডিসেম্বর হয়ে গেল, কিন্তু 9 অগাস্টেরটা এখনো সিবিআই তাদের ট্রায়াল চলছে, যেখানে দোষীকে ধরা থেকে সে কেন দোষী তদন্তের বিস্তারিত তারা পুরো দস্তুর কলকাতা পুলিশই সমস্তটা করে দিয়ে সিবিআইয়ের হাতে দিয়েছিল। সিবিআইয়ের হাতে কিছু আনুষ্ঠানিকতা ছিল, তাতেই সিবিআই এতটা দেরি করছে। ফলে
কুলতলির ঘটনার পর আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে কুলতলির ঘটনার পর আমরা এটা বলতে পারি যে আরজি করের ঘটনা যদি কলকাতা পুলিশের হাতে তদন্ত থাকতো, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের কটা দিন সময় দিন, না হলে আমরা সিবিআই কে দিয়ে দেব। সেই সময় দেয়া হয়নি, তার আগেই সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে। তো যদি কলকাতা পুলিশের হাতে থাকতো, যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে অপরাধীকে, তারা এতদিনে ট্রায়াল শেষ করে ফেলতে পারত, যেটা কুলতলিতে রাজ্য পুলিশ করে দেখিয়ে দিয়েছে। রাজ্য পুলিশ তদন্ত শেষ করেছে, চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম করেছে, বিচার প্রক্রিয়া সবকটি ধারা ধাপ সবকটি মেনটেন করে কোর্ট ফাঁসির রায় দিয়েছে। তো সেটা আরজি করে হতে পারত। যারা অতি নাটক করলেন একটা কুৎসিত ঘটনা নিয়ে, যারা নিজেদের প্রজেকশন, নিজেদের কেরিয়ার, নিজেদের ইমেজ, কার সিরিয়াল পাওয়ার দরকার, কার রাজনীতি শূন্য থেকে বেরোতে হবে, কার মেডিকেলের ফ্র্যাটার্নিটির ঝগড়াঝাঁটি, যারা এগুলো করলেন তারা আসল তদন্তটার ক্ষতি করে দিলেন। আমি তো অভয়ার বাবা মাকে করজোড়ে অনুরোধ করব, দয়া করে কুলতলির ঘটনাটা দেখবেন। কাদের পাল্লায় পড়েছিলেন, কাদের কথা শুনে বিভ্রান্ত হয়েছিলেন, কাদের কথা শুনে বিভ্রান্ত হয়েছিলেন। আমি আরজি করের অভয়ার বাবা মার যন্ত্রণার সঙ্গে পরিপূর্ণভাবে একমত। তাদের বুকে আগুন থাকবে, চোখে জল থাকবে, স্বাভাবিক। কিন্তু তারা দেখুন, আপনারা যদি কলকাতা পুলিশের উপর আস্থা রাখতেন, আপনাদের মেয়ের হত্যাকারী এতদিনে ফাঁসির সাজা আদালত থেকে হয়ে যেত, যেটা কুলতলির ন্যায় বিচারটা হলো। কারা গেছিল আপনাদের কাছে? কিছু শকুনের দল। কারা ভুল বুঝিয়েছে আপনাদের? আবার আপনাদের আবেগকে নিয়ে ছেলে খেলা করেছে। এই ধরনের নাটকবাজি করে নিজেদের রাজনীতি করেছে, নিজেদের কেরিয়ার করেছে, নিজেদের প্রচার করেছে। কিন্তু অভয়ার ন্যায় বিচারটা কিন্তু দিতে পারত কলকাতা পুলিশ। তারাই অ্যারেস্ট করেছে। সিবিআইও যে দোষী প্রমাণ করবে সেটাও কলকাতা পুলিশ করে দিচ্ছে। কুলতলির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আরজি করের ঘটনায় যদি কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যারা দোষীকে অ্যারেস্ট করেছে তাদের হাতে যদি থাকতো, তাহলে কুলতলির আগেই আরজি করের ঘটনাতেও ফাঁসির সাজা হয়ে যেত। আমি অভয়ার বাবা মাকে করজোড়ে অনুরোধ করব, কারা আপনাদের গিয়ে বিভ্রান্ত করেছিল ভেবে দেখবেন। কারা বলেছিল উৎসবে নেই, তাদের ফেসবুক পোস্ট করে দেখুন, ফ্যাশন প্যারেড চলছে। এই নির্লজ্জ বেহায়াগুলোর ফ্যাশন প্যারেড চলছে। যারা বলেছিল উৎসবে নেই, তারা তাদের ফেসবুক পোস্টগুলো দেখুন। কে কত সুন্দর দেখতে সেজে, কে কোন ইভেন্টে গেছে, কে কোন বিজ্ঞাপন করছে, কে কোন রাজনীতি করছে, সব ব্যক্তি প্রচার, ব্যক্তি প্রচার, ব্যক্তি প্রচার। অভয়াকে ভাঙিয়ে চলছে। আর আসল কাজটা রাজ্য পুলিশ করে গেল কুলতলিতে, যেখানে 61 দিনের মধ্যে তদন্ত বিচার শেষ করে মৃত্যুদণ্ড। ফলে আমরা নিশ্চিতভাবে বলছি যে কলকাতা পুলিশের হাতে যদি আরজি করের ঘটনা থাকতো, তাহলে কুলতলির আগে এখানেও ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। যারা বিলম্ব করেছে, যারা নাটক করেছে, তারা তো ইভেন্ট করার জন্য সময় চাইছিল। আর একটা মনে রাখুন, ওখানেও অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ, এখানে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশ। দুটোই কিন্তু পশ্চিমবঙ্গের। সিবিআই কাউকে অ্যারেস্ট করেনি। আরজি করের মূল ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই আর কাউকে অ্যারেস্ট করেনি। যাকে অ্যারেস্ট করেছে সে কিন্তু কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তাকেই সোন অ্যারেস্ট দেখিয়েছে। ফলে এটা থেকে এই যে বিভ্রান্তিগুলো তৈরি করা হচ্ছিল, আরজি করের ক্ষেত্রে গল্প তৈরি করা হচ্ছিল, কুলতলিতেও ন্যায় বিচার হলো, 61 দিনে হলো। তার জন্য কোটি কোটি টাকা বাজার থেকে তুলতে হয়নি। কুলতলিতেও ন্যায় বিচার হলো, ফাঁসির সাজা হলো, তার জন্য কোটি কোটি টাকা বাজার থেকে তুলতে হয়নি, রাস্তাঘাটে নাটক করতে হয়নি। তার কারণ আরজি করের ক্ষেত্রে অতি রাজনীতি, অতি নাটকটা ছিল কিছু মুখোশধারীর
সেটাই করণীয়। তারা ন্যায় বিচার চায়নি। আর ন্যায় বিচার কুলতলিতে 61 দিনের মাথায় মৃত্যুদণ্ড আদায় করে এনে রাজ্য পুলিশ প্রমাণ করে দিল, রাজ্যের আইনজীবীরা প্রমাণ করে দিলেন যে প্রকৃত তদন্ত, প্রকৃত ন্যায় বিচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য সরকারই কিন্তু দিয়েছে। এদিকে অভয়ার বাবা মা আজকে তারা বলেছেন যে ভরসা বাড়লো, কিন্তু টালা থানার ওসি দুদিনের মাথায় অ্যারেস্ট হলো, সন্দীপ সাসপেন্ড হলো, সন্দীপও সাসপেন্ড হলেন না। রাজ্য সরকার কি লোকাতে চাইছে? দেখুন, এগুলো মানে আপনাদের এই কথাবার্তাগুলোর জন্যই বিভ্রান্তি হচ্ছে এবং দিনের শেষে তদন্তটা দেরি হচ্ছে। আমি তার বাবা মাকে করজোড়ে বলবো যে আপনাদের আবেগ, আপনাদের যন্ত্রণাকে কেউ কেউ বিভ্রান্ত করছেন এবং আপনারা এমন এমন সব কথা বলছেন যেগুলোর সঙ্গে মূল তদন্ত, তাহলে আপনারা তো তদন্তের পার্ট অ্যান্ড পার্সেল হতে পারেন। এই ধরনের কথাবার্তাগুলোর তো কোনো মানে হয় না। মূল ধর্ষণ এবং খুন, আপনারা ন্যায় বিচার চান, শাস্তি চান, কলকাতা পুলিশই ধরেছে। সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ধরেছে। আজকে তার বাবা মা দেখুক যে এখানে কুলতলিতে 61 দিনের মাথায় ফাঁসির সাজা হলো, আর আপনাদেরকে এত বেশি বোঝালো, তার নিট রেজাল্ট হলো আপনারা সিবিআইতে গিয়ে এখনো পেলেন না। আপনাদেরকে এত বেশি বিভ্রান্ত করলো, কাকে কান নিয়ে গেল, আপনারা কানের পেছনে দৌড়লেন। কুলতলিতে আস্থা রেখেছে, ন্যায় বিচার পেয়েছে। আপনারা আস্থা রাখতে পারেননি, রাজনীতির ঘুঁটির মতো ব্যবহৃত হয়ে গিয়েছেন, সেই কারণে বিলম্ব হচ্ছে। এখানেও যে ফাঁসির সাজা হবে ধরে তো দিয়েছে কলকাতা পুলিশ, অপরাধটা তো প্রমাণ করে দিয়েছে কলকাতা পুলিশ সিবিআইকে হ্যান্ড ওভার করার আগে। তাহলে এটা আগে, ওটা পরে, ওটা বুধবার, ওটা অমাবস্যায়, ওটা জোয়ারে, এটা ভাটায়, এগুলো তদন্তকারীদের উপর ছাড়ুন না। ধর্ষণ এবং খুনের গ্রেফতার কলকাতা পুলিশ করেছে। যে বা যারা অভয়ার বাবা মাকে ক্রমাগত বিভ্রান্ত করছে নিজেদের ধান্দায়, মুখোশধারী শকুন কিছু ধান্দাবাজ নিজেদের কেরিয়ার গোছাচ্ছে, ফেসবুক টুইটার গুলো দেখুন না নিজেদের। ন্যায় বিচার এখন কোথায়? এখন নিজেদের প্রজেকশন চলছে, নিজেদের প্রজেকশন। ফলে আমার মনে হয় যে তারা এই বিভ্রান্তিকর পরামর্শদাতাদের থেকে দূরে থাকুন। যদি কলকাতা পুলিশে আস্থা রাখতেন, এতদিনে আপনাদের মেয়ের ওপর যে অত্যাচার করেছে, যে খুন করেছে, তাদের ফাঁসির সাজা, তার ফাঁসির সাজা এতদিনে আপনারাও দেখতে পেতেন। আপনারাই পুলিশের হাত থেকে সরিয়ে সিবিআইকে দিয়েছেন বলে আপনারা দেখুন। শান্তনু সেনকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অপসারণ করা হয়েছে। এই শান্তনু সেনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য যে ক্যাম্প বা কনভেনশন তার মূল দায়িত্বে ছিল, এটা কেন? আমি এই বিষয়টা বলতে পারবো না। তার কারণ হচ্ছে এই বিষয়টা সম্পূর্ণ মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য দপ্তরের বিষয়। ফলে আমি যেটুকু জানি যে মেডিকেল কাউন্সিলে যে স্বাস্থ্য দপ্তরের যে মনোনীত প্রতিনিধি থাকেন, সেই জায়গাটায় সেইখানে কাউন্সিল থেকে একটি চিঠি এসেছিল। ফলে বিকল্প কোনো নাম রাজ্য সরকারের যিনি প্রতিনিধি হবেন সেটা রাজ্য স্বাস্থ্য দপ্তর মেডিকেল কাউন্সিলকে জানিয়ে দেবেন। আমি ওইটুকুই জানি, বাকিটা যারা জানেন তারা বিস্তারিত বলতে পারবেন। এটা রাজনৈতিক দলের কোনো বিষয় নয়, ফলে রাজনৈতিক কোনো মন্তব্যও করব না। বলছি, শুভেন্দু অধিকারী আজকেও মিছিল করেছেন, সিপিএমও মিছিল করেছে, সাধু সন্তরা মিছিল করছে, কিন্তু বাংলাদেশ শুধু দেখা যাচ্ছে তৃণমূলের কোনো অন্তত রাস্তায় কোনো অ্যাক্টিভিটি নেই। দেখুন, একটা কথা বলি, বাংলাদেশের সঙ্গে এ রাজ্যে মিছিল মিটিং নিশ্চয়ই বহু মানুষ যারা করছেন, প্রতিবাদ নানাভাবে, কিন্তু যেটা মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছেন, আমরা রাজ্য, ওটা দেশ, আমরা ডাইরেক্ট কিছু করতে পারি না। আমরা ডাইরেক্ট কিছু করতে পারি না, করতে হবে তো কেন্দ্রীয় সরকারকে। দিল্লি সরকারের অধিকার রয়েছে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার, সেটা আলোচনা করে করবেন, সচিব পর্যায়ে করবেন, রাষ্ট্রসংঘে কথা বলে শান্তি সেনা পাঠাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যা যা করার কেন্দ্র করুক, রাজ্য সরকার
প্রথাগতভাবে সমর্থন করবে। কিন্তু এ রাজ্যে যদি বিজেপির নেতারা মিছিল করেন, তাদের তো বলতে হবে যে কেন্দ্র তুমি ব্যবস্থা নাও। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার নীরব কেন, নরেন্দ্র মোদী জবাব দাও, এইটা তো স্লোগান, এইটা তো স্লোগান। তো এখানে এ রাজ্যে কি মিটিং কি মিছিল, তাতে নিশ্চিতভাবে মিটিং মিছিল হতেই পারে, যাদের আবেগ আছে তারা বলতেই পারেন। কিন্তু যদি রাজনৈতিক কেউ বলেন, তার একটাই স্লোগান হওয়া উচিত, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ চলছে, কেন্দ্রীয় সরকার নীরব কেন, নরেন্দ্র মোদী জবাব দাও, অমিত শাহ জবাব দাও, প্রতিরক্ষা মন্ত্রী জবাব দাও, বিদেশ মন্ত্রী জবাব দাও। আপনারা কি চাইছেন, যে বাংলাদেশের হিন্দুরা মার খাবে, আপনারা থামাবেন না, উল্টে সেটাকে এখানের হিন্দু আবেগটাকে চাগাড় দিতে ভোট মার্কেটিং এ ব্যবহার করবেন? হয় না এই কখনো। বাংলা সুন্দরভাবে আছে, মুখ্যমন্ত্রী বারবার বলছে কেন্দ্র ব্যবস্থা নেই, বাংলার এখতিয়ার নেই। আমরা কি বিবৃতি দেব, আমরা কি অ্যাকশন নেব, আমাদের তো এখতিয়ার নেই। এটা আন্তর্জাতিক ইস্যু, নিশ্চয়ই কেউ প্রতিবাদ করতে পারেন, কিন্তু শুভেন্দু বাবুরা এখানে প্রতিবাদের নাটকটা না করে দিল্লির দরবারকে বোঝান না ওখানে হস্তক্ষেপটা করতে। 1971 সালেও পশ্চিমবঙ্গ ঢুকে কিন্তু বাংলাদেশের সমস্যার সমাধান করেনি। বাংলাদেশের সমস্যার সমাধান করার জন্য ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকারকে যেতে হয়েছিল। এটা পশ্চিমবঙ্গের বিষয় নয়, পশ্চিমবঙ্গের আবেগে লাগছে, কিন্তু পশ্চিমবঙ্গের কিছু করণীয় নেই। করণীয় কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় সরকার কিছু করছে না। বিজেপি এখানে মিছিল করছে, কত বড় দ্বিচারিতা ভাবুন। কিসের মিছিল এখানে, কি হবে এখানে, কিসের মিছিল? বিজেপির। সাধারণ মানুষ, অরাজনৈতিক ব্যক্তি, বিজেপি বিরোধী অন্য কেউ, তারা পথে নামতে পারেন, কিন্তু বিজেপি নেমে কি করবে? আমাদের তো এখানে কিছু করার নেই। বিজেপি নেতারা দিল্লির নেতাদের গিয়ে বলুন যে বাংলাদেশে অবিলম্বে ব্যবস্থা করুন, অবিলম্বে কড়া বার্তা দিন। ওখানে লাগাতার খারাপ খবর আসছে, কিন্তু আমাদের এখতিয়ার নেই, কারণ আমরা একটা রাজ্য, বাংলাদেশ একটা দেশ। ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে কিছু করতে পারবো না। নীরব হয়ে বসে বিজেপিকে রাজনীতির সুযোগ দিচ্ছে এই মোদীর সরকার। না, ওটাই বলছেন আপনি দুদিন আগে থেকেই এই কথাটা বারংবার বলেছেন, প্রধানমন্ত্রী কেন নিশ্চুপ। আজকে তথাগত রায়, তিনি গোটা ঘটনা নিয়ে কেন্দ্র কেন চুপ, বিজেপির শীর্ষ নেতৃত্ব কি ভাবছেন, তাদেরকে কাঠগড়ায় দর করা যায়, এমনকি যে হিন্দু ভোট পড়ার, এটা তো খুব স্বাভাবিক বিষয়। বাংলাদেশ ইস্যুটায় করণীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার যদি মুখে কুলু পেটে বসে থাকে, হাত গুটিয়ে বসে থাকে, তাহলে তো আমরা কেন্দ্রীয় সরকারকেই বলবো। যার এখতিয়ার আছে অ্যাক্ট করার এই ইস্যুতে, আমরা তো তাকেই বলবো, আমরা অন্য কাউকে বলবো কেন? বাংলাদেশের ভেতরে গন্ডগোলে আমাদের ব্যথা লাগছে। সংখ্যালঘুরা সারা বিশ্বে সুরক্ষিত থাকা উচিত, প্রত্যেকটা দেশে। বাংলাদেশে হিন্দু, আমাদের ব্যথা লাগছে, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ ওটা আন্তর্জাতিক ইস্যু। করতে পারে কে? কেন্দ্রীয় সরকার। করছে না কে? কেন্দ্রীয় সরকার। জবাব কাকে দিতে হবে? কেন্দ্রীয় সরকার। সংসদে স্টেটমেন্ট দিচ্ছে না কারা? কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রসংঘে জানায়নি কে? কেন্দ্রীয় সরকার। এখনো পর্যন্ত টিম পাঠায়নি কে? কেন্দ্রীয় সরকার। চাপ দিচ্ছে না কারা? কেন্দ্রীয় সরকার। তো কেন্দ্রীয় সরকারের দায়। আজকে 6ই ডিসেম্বর এই দিনে বাংলাদেশ ইস্যুতে শৌর্য মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী, শ্যামবাজার থেকে শিবপুর মোড়। বলতে পারবো না এখন কোন দল কি ডাক দিচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। 6ই ডিসেম্বর দিবস পালন করে, ওরা তো শৌর্য দিবস পালন। হ্যাঁ, ওটা তো লজ্জার বিষয়। এটা তো সংহতি দিবস। কারণ বাবরি মসজিদটা খুব কুৎসিত ভাবে বিজেপি এবং তার সহযোগীরা মিলে ভেঙে ফেলেছিল, কর সেবকদের নাম করে ভেঙে ফেলেছিল। একটা সভ্য দেশে এই ধরনের একটা ইতিহাস বা বিতর্কিত ইতিহাস, অতীতকে টেনে এনে একটা ভয়ঙ্কর অরাজকতার দিকে ঠেলে দিয়েছিল গোটা পরিস্থিতিকে। তো
তো সেই জায়গাটা আমরা সবাই মিলে একসঙ্গে থাকার জন্য সংহতি দিবস পালন করি। আর যারা এই পৈশাচিক ঘটনা অতীতকে টেনে এনে এটা ভাঙো ওটাই করো, তারা ওটাকে বীরত্ব হিসেবে দেখাতে চায়, তারা করছে। আমরা মনে করি অতীতে কি ঘটে গেছে সেগুলো ইতিহাসবিদরা দেখুন, আমরা পড়বো, আমরা জানবো, কিন্তু অতীতের মঞ্চকে ব্যবহার করে আজকে আবার কোনো একটা রক্তাক্ত পুনরাবৃত্তি বা বিভেদের রাজনীতির বীজ পোঁতা, সেটা তো আমরা চাইতে পারি না, কিন্তু এটা বিজেপি চায়। কারণ ওদের কাছে রুটি কাপড়ার মাকানের রাজনীতি নেই, ওদের কাছে রাজনীতিটা হচ্ছে ধর্মের নামে ভেদাভেদে। বাংলাদেশের আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে মুজিবুর রহমানকে ক্রমশ তাদের ইতিহাস থেকে মুছে দিতে চাইছে। নোটের পর এবার দেখা যায় পাঠ্যপুস্তক থেকেও তার নাম মুছে দেওয়া হচ্ছে। দেখুন, আমি আবার বলছি, এই বিষয়টায় আমাদের এখতিয়ার নেই কথা বলার। আমরা বারবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, বঙ্গবন্ধু একটা আবেগ। আমরা এই ব্যাপারে বাংলাদেশের বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন অবস্থান, যে আমাদের কিছু করার নেই, যা করার কেন্দ্রকে করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্র মুখে কুলু পেটে বসে আছে, যার জন্য এই ধরনের এমন কিছু ঘটনা ঘটছে যার অভিঘাতটা সব থেকে বেশি পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়ে আঘাত করছে। এটা জেনে শুনে এই কেন্দ্রীয় সরকার হতে দিচ্ছে, চলতে দিচ্ছে। বঙ্গবন্ধু একটা আবেগ, আমাদের কিছু বলার এখতিয়ার নেই, আমাদের কিছু করার এখতিয়ার নেই। কিন্তু ভাই, মনের ভেতর তো আঘাতটা লাগছে, এই ঘটনার অভিঘাতটা তো পশ্চিমবঙ্গে লাগছে। আমরা একসঙ্গে থাকতে চাই, এটা আমাদের সৌভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ধর্মনিরপেক্ষ সরকার রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাদেশ শিশুটাকে জিয়ে রেখে বিজেপির রাজনৈতিক ফায়দার জন্য আগুন নিয়ে খেলছেন। ওখানে ভারত বিদ্বেষটা বাড়ছে আর চীন আর পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমরা তো বারবার দেখছি যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে, সেখানে ভারত বিরোধী কথাবার্তা চলছে, মুভমেন্ট চলছে, কেমিস্ট্রি তৈরি হচ্ছে। অন্যান্য বেশ কিছু ভারত বিরোধী শক্তি, অশুভ শক্তি বাংলাদেশটাকে ব্যবহার করতে চাইছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কি করছে আমরা জানি না, অথচ আমাদের বাংলার কিছু করার এখতিয়ার নেই। মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন পার্লামেন্ট চলছে, এত বড় ঘটনা বাংলাদেশে, পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দেবেন না প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী? এ কি হয় নাকি কখনো? পার্লামেন্টে কেন প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী কেন স্টেটমেন্ট দেবেন না বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশে কি হচ্ছে, প্রকৃত ঘটনা আপনাদের কাছে কি রিপোর্ট আছে এবং আপনারা কি করছেন? কারণ সমানে যে ঘটনাগুলোর আমাদের কাছে খবর আসছে সেগুলো যথেষ্ট উদ্বেগজনক। সেই উদ্বেগের উপর দাঁড়িয়ে কেন্দ্র কি করছে? কারণ বাংলার কিছু করার এখতিয়ার নেই, ক্ষমতা নেই। আমাদের খারাপ লাগাটা আমরা জানাবো কিভাবে, আর তাতে কোন কাজ হবে? এটা তো করতে হবে কেন্দ্রকে। ইডি সিবিআই এর ক্ষেত্রে যেটা দেখা যায় বাংলাদেশের ওই যে মানে এখতিয়ার ছাড়াও তো মিছিল করা যায় বা প্রতিবাদ করা যায়, সেইটা তৃণমূল করছে না। আগামী দিনে কি করবে? মানে তৃণমূলের স্ট্যান্ড পুরোদস্তুর তৃণমূল এটা নিয়ে জনসংযোগে আছে। প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি বুথে তৃণমূলের কর্মীরা রয়েছেন, এবং যাতে মানুষ যাতে বিভ্রান্ত নয়। প্রথমে তো বিজেপির মতো দায়িত্বজ্ঞানহীন কাজ আমরা করতে পারি না, যে একটা মিছিল বের করলাম, দায়টা কেন্দ্রের, কেন্দ্র করছে না, রাস্তায় নাটক করছে বিজেপি। এর মানে কি? আপনারা ওদের জিজ্ঞাসা করছেন না যে এইখানে মিছিল করছেন, দিল্লিতে গিয়ে বলছেন না কেন? আপনারা জিজ্ঞাসা করুন, এখানে মিছিল করছেন, ওখানে করছেন না কেন? আর তৃণমূল কংগ্রেস ঠিক যে জায়গায়, যেখানে যা করার সব করছে, সব করবে। প্রথম কাজ হচ্ছে মানুষের মধ্যে এইটা একটা বিশ্বাস রাখা যে এই বাংলাটায় আমরা সবাই এক জায়গায় আছি, এক হয়ে আছি। বাংলাদেশের অশুভ কোনো কাণ্ডের কোনো প্রতিফলন যাতে বাংলায় না পড়ে, সেটা সব অংশের মানুষকে এক জায়গায় রাখা। সব থেকে বড় এই দায়িত্বটা, লোক দেখানো পার্টটা বিজেপি করছে, সিপিএম করছে, আর শিকড়ের বাঁধনিটা ঠিক রাখা সেটা তৃণমূল কংগ্রেস করছে। এর বাইরে বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে, বেশ কিছু মানে অরাজনৈতিক সংগঠন আছেন, তারা মিছিল করছেন, তারা দৃষ্টি আকর্ষণ করছেন। আপনারা 48 ঘন্টার মধ্যে আরো দেখতে পাবেন। আপনি কি পশ্চিমবাংলায় মেরুকরণের রাজনীতি করার জন্য কি কেন্দ্র চুপ করে বসে? 100%। এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন। বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, আমরা দুঃখ পাচ্ছি, আমাদের আঘাত লাগছে, কিন্তু আমাদের কিছু করণীয় নেই। কারণ এটা রাজ্য, ওটা দেশ। করণীয় কার? দিল্লির। কে করছে না? দিল্লি। কেন করছে না? হয়তো এটা তো দেখতে হবে, বিজেপিকে জবাব দিতে হবে যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা না থামিয়ে
ওই মার খাওয়াটাকে এখানকার হিন্দুদের আবেগে ভোট মার্কেটিং এ ব্যবহার করা যায় কিনা বিজেপি সেই সুযোগ নিচ্ছে। আপনারা বলুন, বাংলায় যদি বিজেপি মিছিল মিটিং করে, ওরা কেন মিছিল মিটিং করবে? বিজেপি, ওদের সরকার তো দিল্লিতে রয়েছে, ওরা তো দিল্লিতে গিয়ে বলবে যে বাংলাদেশে ব্যবস্থা নাও করা, তারা তো করছে না। যাদের দল তাদের সরকার, তো বিজেপি নেতারা এখানে ছবি তুলছে, আপনাদের ক্যামেরা তাদের পাবলিসিটি দিচ্ছে, আর তাদের আসল যেটা করার কথা দিল্লিতে গিয়ে বলা যে বাংলাদেশের গন্ডগোলটা থামাতে পজিটিভ স্টেপ নিন, সেই কাজটা তারা করছে না। দায়টা কেন্দ্রের, দায়িত্বটা কেন্দ্রের, করছে না কেন্দ্র, ফলে জবাব তো তাদের দিতে হবে। সিবিআই ইডি নিয়ে তদন্তে অনেক স্লথ হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে আজকে যেরকম সুজয় কালীঘাটের কাকু ইডি মামলায় জামিন পেয়েছেন, তেমনি দেবযানী এবং সুদীপ্ত সেন দীর্ঘ প্রায় এক যুগ হয়ে গেল তারা রয়েছেন। কিভাবে দেখছেন সিবিআই ইডির এই পদক্ষেপ? এগুলো বিচারের নানা বিচার ব্যবস্থার ব্যাপার, আইনি বিষয়। তো এখন কেউ যে কোনো বন্দীর অধিকার আছে জামিনের আবেদন করার কোর্টের কাছে, কোর্ট কখনো সেটা মঞ্জুর করেন, কখনো সেটা আবেদনটা খারিজ করেন। তো যদি কারুর আবেদন কোনো কোর্ট মঞ্জুর করে থাকেন, সেটাও তো আইনের বিষয়, এখানে রাজনৈতিক কোনো মন্তব্যের তো কোনো অবকাশ নেই।